ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট জো বাইডেনের চক্রান্তে তৈরি হওয়া ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের অবৈধ প্রধান হিসাবে মিয়া ইউনূস বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে দখল করে নেয়। আর তারপরে বাংলাদেশের ক্ষমতায় বসার পর ধরাকে সরা জ্ঞান করে ভারতকে তো একরকম দখলই করে নিয়েছিল। মানে আবভাবটা সেরকমই ছিল আর কি। কখনো ভারতের সেভেন সিস্টারকে দখল করে নিচ্ছিল, কখনো ভারতের চিকেন নেককে দখল করে নিচ্ছিল। বাংলাদেশের আর্মি কিংবা আমাদের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই চিকেন নেক যদি আমরা কাট আপ করে দিতে পারি, ইন্ডিয়ান সেভেন সিস্টার তারা না খেয়ে মরবে। কখনো ভারতের ফারাক্কা বাঁধের নিচে আর একটা নতুন বাঁধ পর্যন্ত তৈরি করছিল। কখনো পাকিস্তানের পরমাণু বোমা ধার করে নিয়ে ভারতের ওপরে পরমাণু আক্রমণের হুমকি পর্যন্ত দিচ্ছিল ইউনূস মিয়া। শুধু কি তাই, শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতকে দেখে নেব এরকম হুমকি তো প্রত্যেক সপ্তাহে একবার করে দিচ্ছিল। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। মিয়া ইউনূসের বড় শখ ছিল শেখ হাসিনাকে ভারত থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মাটিতে ফাঁসি দেবে। তবে আমরা দেখেছি যতবার মিয়া ইউনূস হুমকি দিয়েছে ততবার ভারত বিস্ময়কর ভাবে নীরব থেকেছে। এই কিছুদিন আগে অবস্থাটা এমন জায়গায় পৌঁছেছিল যে ভারতের নাগরিকরা পর্যন্ত অধৈর্য হয়ে উঠেছিল যে কেন নরেন্দ্র মোদী এই ইউনূসটাকে উচিত শিক্ষা দিচ্ছে না। আর সেই সময় একজন রেসপন্সিবল শিক্ষক হিসেবে আমি নিজে ভিডিও বানিয়ে বলেছিলাম যে এখন সঠিক সময় নয়, সময় আসুক, সব হিসেব হবে, রীতিমতো কড়াই গন্ডায় হিসেব হবে। ডিয়ার ভিউয়ার্স, সেই সময়টা এখন এসে গেছে। অবৈধ উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে কিনা বাঘের মতো গর্জন করত, এখন সে মিউ মিউ করতে শুরু করেছে। আর বাচ্চা উপদেষ্টাগুলোর মুখ শুকিয়ে এমন আমচুর অবস্থা হয়ে গেছে যে মুখের দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না। তবে বাচ্চা উপদেষ্টাদের কথা কি বা বলবো, পুরো ইউনূসটার মুখের দিকে পর্যন্ত না তাকানোর কোনো জো নেই। কারণ ইউনূসের উপরে এমন চাপ তৈরি হয়েছে যে বাংলাদেশের উপদেষ্টার পদ ছেড়ে বিদেশে পালানোটা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কেন ইউনূস মিয়া ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে নানান রকমের ভিডিও তৈরি হলেও আসল কথাগুলো কিন্তু কেউ বলছে না। আর তাই একজন ভারতীয় রেসপন্সিবল শিক্ষক হিসেবে আমার দায়িত্ব বর্তায় যে গত 5-6 মাসে মিয়া ইউনূস ঠিক কিভাবে একটু একটু করে প্যাচে পড়ে গেল সেই কাহিনীটা খোলসা করে আপনাদের কাছে বলি। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে জানি, বিষয়টা একটু গভীরে গিয়ে ব্যাখ্যা করি। দেখুন, গত 5-6 মাসে মোহাম্মদ ইউনূসের ওপরে মোটামুটি 5 রকমের চাপ বা 5 রকমের প্রেসার তৈরি হয়েছে। প্রথম চাপটা শুরু হয়েছিল যে সময় আমেরিকার ইলেকশনের বাদ্যি বেজে উঠেছিল। সেই সময় আমরা জানি 2024 সালের 5ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তার আগের 2 মাস মানে সেপ্টেম্বর এবং অক্টোবর গোটা আমেরিকা জুড়ে ভীষণ জোরসোর করে নির্বাচনী প্রচার চলছিল। সেই সময় বাংলাদেশের ইউনূস সরকার যখন সবে সবে ক্ষমতায় বসে লেকচারবাজি করছিল এবং তার বাচ্চা উপদেষ্টারা ভারত দখলের স্বপ্ন দেখছিল, তখন শেখ হাসিনা ভারতে বসে ঠান্ডা মাথায় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে ফান্ডিং এবং লবিং করার সিদ্ধান্ত নেন। এখানে ফান্ডিং বলতে সাদা হোক বা কালো উপায়ে আমেরিকার নির্বাচনী তহবিলে প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থ সাহায্য দেওয়ার কথা আমি বলছি। যদিও আমার কাছে ঠোস কোনো প্রমাণ নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছে হাসিনার কাছে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বড় অংশ তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারে ফান্ড করে সরাসরি ট্রাম্পের নজরে আসেন। তাছাড়া আমেরিকায় বসবাসকারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে লবিং করার জন্য যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেন, যা পরোক্ষভাবে ট্রাম্পের পক্ষেই কিন্তু কাজ করে। 2024 সালের 12ই সেপ্টেম্বর সজীব ওয়াজেদ জয় তার মালিকাধীন ওয়াজেদ কনসালটেন্সি ইনক নামের একটা কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসির লবিং ফার্ম, যার নাম স্টেক গ্লোবাল ডিপ্লোমেসি, তার সাথে 6 মাসের চুক্তি করেন, যে চুক্তির মূল্য ছিল $2 লাখ এবং শুনলে চমকে উঠবেন, এই লবিং ফার্মের নেতৃত্বে ছিল ক্রিশ্চিয়ানো বোর্ডস এবং রবার্ট স্টেক, যারা 2016 সালে
ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের প্রচারের উপদেষ্টা হিসেবে কাজ করেছিল। চুক্তির আওতায় কথা হয়েছিল যে লবিস্টরা বাংলাদেশের সমস্যাগুলো সম্পর্কে মার্কিন সরকারের নির্বাহী এবং আইনসভার শাখার সাথে যোগাযোগ করবে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ফান্ডে শেখ হাসিনার ফান্ডিং এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের লবিং যে কতটা কার্যকারী ছিল তার প্রমাণ পাওয়া যায় ঠিক পরের মাসে, অর্থাৎ 2024 সালের 31শে অক্টোবর ডোনাল্ড ট্রাম্প যখন তার এক্স হ্যান্ডেলে বা টুইটারে টুইট করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেন, সেই টুইট থেকেই কিন্তু প্রমাণটা পাওয়া যায়। এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই ফান্ডিং এবং লবিং করার ব্যাপারে কে বা কারা শেখ হাসিনাকে সাহায্য করেছিল সেই বিষয়টা সম্পূর্ণভাবে আমি জানলেও প্রকাশ্য ইউটিউবে সেই কথাগুলো আমি বলতে পারছি না, ক্ষমা করবেন। এরপরে আমেরিকার নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পর যখন জানা যায় যে ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় আসছেন, তখন থেকেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ একটু একটু করে বাংলাদেশের মাটিতে ঘুরে দাঁড়াতে শুরু করে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্বভার গ্রহণ করেন, সেই সময় শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের আত্মবিশ্বাস এমন চূড়ান্ত জায়গায় এসে পৌঁছয় যে তারা ঢাকাতে হরতাল পর্যন্ত ডাকে আমরা জানি। আর এখন আওয়ামী লীগের আত্মবিশ্বাস এতটাই যে বাংলাদেশের রাজপথ আওয়ামী লীগ সমর্থকদের দখলে চলে গিয়েছে, এ বিষয়ে কিন্তু আমাদের নজর এড়াচ্ছে না। এখন ডোনাল্ড ট্রাম্প যে সত্যি বাংলাদেশের পক্ষে নীতি নিচ্ছেন তার সবচেয়ে বড় প্রমাণ আমেরিকা ইউনূস সরকারকে সব রকমের অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মাস্টার মাইন্ড যে ডোনাল্ড লু, তাকে কিন্তু তার পদ থেকে রীতিমতো সরিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রথম চাপে মিয়া ইউনূস এতটাই চাপে পড়ে গিয়েছিল যে কিছুদিন আগে সুইজারল্যান্ডে ডাক্তার দেখাতে ছুটেছিল।